কলকাতার বিভিন্ন রাস্তা বা অঞ্চলের নামের মধ্যে যে ইতিহাস লুকিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। খিদিরপুর নামটা শুনেই প্রথমে মনে আসে কলকাতা বন্দরের কথা, কিন্তু এটা জানেন কি খিদিরপুর নামের পিছনের ইতিহাস? খিদিরপুর মানে শুধুই খিদিরপুর ডক নয়, সব কিছুর পিছনেই কিন্তু আছে অনেক ঘটনা, আছে অনেক কিছু অজানা ইতিহাস। আর সেই কথা জানতে হলে যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি কত কিছু এখনও অজানা রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। খিদিরপুরের নামে রয়েছে অনেক মত এবং অনেক বিতর্ক। ডক্টর সুকুমার সেন বাংলা স্থান নাম বইতে বলেছেন, খিদিরপুর নামটি খিঞ্জিরপুরের অপভ্রংশ। আরবি ভাষায় খিঞ্জির শব্দের অর্থ শুয়োর। এককালে গঙ্গা তীরবর্তী এই অঞ্চলে নাকি শুয়োরদের ভারী রমরমা ছিল, সেই থেকেই এই অঞ্চলের নাম খিঞ্জিরপুর। তাই থেকে নাকি লোকমুখে বদলাতে বদলাতে হলো খিদিরপুর। তবে ভিন্ন মতও আছে। প্রচলিত মতে কিডারপুর লোকমুখে বদলে হয়েছে খিদিরপুর। এই কিডারের মূলে থাকা কিড সাহেব হলেন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতা রবার্ট কিডের ছেলে জেমস কিড। জেমস কিড 1807 সালে এই অঞ্চলে একটি ডক প্রতিষ্ঠা করেন। সেই থেকেই নাকি অঞ্চলটির নাম হয়ে যায় কিডারপুর, তা থেকে খিদিরপুর। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মাবলম্বী মানুষের বসবাস। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী দরিয়ার পীরের নাম খ্বাজা খিজির। খিজির ফার্সি শব্দ। আরবি ভাষায় খিজিরের উচ্চারণ ভেদ খিদার। এই খ্বাজা খিজির বা খাজা খিদার থেকেই খিদিরপুর নামের উৎপত্তি বলে অনেকের ধারণা। আবার অনেকের মতে এখানে নাকি খয়েরের ব্যবসা ছিল একসময়। খয়েরের বিশুদ্ধ নাম হলো খদির। এই খদিরপুর থেকে খিদিরপুর নামকরণের সম্ভাবনাও উস্কে দিয়েছেন অসিত দাস। আবার অভিধানে আরবি ভাষা থেকে আসা খিদির মানে সবুজ। তাহলে কি গঙ্গা তীরবর্তী এই অঞ্চলের সবুজ বনানী ও তৃণক্ষেত্র দেখে জায়গাটিকে কেউ খিদিরপুর বলে ডেকেছিল? কেননা খিদিরপুরের পাশেই রয়েছে গার্ডেন রিচ। সবুজ গাছপালায় সমৃদ্ধ বাগান বাড়ির জন্য এই গার্ডেন রিচ একসময় ইংরেজ রাজপুরুষদের খুব প্রিয় জায়গা ছিল। তাই খিদিরপুরের আসল অর্থ হয়তো সবুজ বনানী বা তৃণক্ষেত্র সমৃদ্ধ নগর। এটা তো গেল খিদিরপুরের নামের পেছনের ইতিহাস, কিন্তু আরেকটা ইতিহাসও গবেষকদের কাছে উঠে এসেছে। ঐতিহাসিক পিটি নায়ার এবং অন্যান্য ঐতিহাসিকদের মতে 1758 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের কাছ থেকে ডিহি 55 গ্রামের স্বত্ব লাভ করে বা অধিকার লাভ করে। তার মধ্যে অন্যতম ছিল ডিহি ভবানীপুর। ভবানীপুর গ্রাম এবং নিজ গ্রাম, এই দুটি গ্রাম নিয়ে ছিল ডিহি ভবানীপুর। অনেক গবেষকের মতে নিজ গ্রামটাই হলো বর্তমান খিদিরপুর। খিদিরপুর অঞ্চলের সাথে আরও বহু অঞ্চল জড়িয়ে আছে। পশ্চিমে গঙ্গা, দক্ষিণ পশ্চিমে গার্ডেন রিচ ও মেটিয়া ব্রুজ, পূর্ব দিকে আলিপুর, উত্তরে আদিগঙ্গা ও হেস্টিংস অঞ্চল। 1876 সালে আলিপুরের জিরাটে 45 একর জমির ওপর গড়ে ওঠে আলিপুর চিড়িয়াখানা। নবাব ওয়াজেদ আলী শাহ এবং তার পরিবারের ব্যক্তিগত মুসলিম পোশাক কারিগর এবং তাদের সাথে অন্যান্য মুসলিম পোশাক কারিগরও উত্তরপ্রদেশ ও বিহার থেকে আলিপুর চিড়িয়াখানা অঞ্চলে এসে বসবাস শুরু করেছিল। চিড়িয়াখানা ও খিদিরপুর ডক গড়ে ওঠার সময় এখানকার বাসিন্দাদের ব্রিটিশ সরকার খিদিরপুরের একটি বিস্তীর্ণ অঞ্চলে থাকার ব্যবস্থা করে দেয়। জায়গাটির নাম ইকবালপুর এবং পোশাক কারিগরদের বাসস্থানের অঞ্চল পরিচিতি পায় মমিনপুর নামে। কিন্তু এই মমিনপুর আর ইকবালপুর নাম দুটো এলো কোথা থেকে? মমিনপুরা থেকে মমিনপুর নামটি এখানে বসবাসকারী তাঁতিদের কাছ থেকে এসেছে বলে মনে করা হয়, যাদেরকে মমিন নামে ডাকা হতো। আরবি ভাষায় এর অন্য অর্থ হলো আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাসী মুসলিম। বিদর্ভ, বাংলাদেশে এখনও মমিনপুর বলে জায়গা বর্তমান। আরবি ভাষায় ইকবাল শব্দের এক অর্থ ভাগ্য, আবার অন্যদিকে সুন্দর মনোহারীও বোঝায়। এই ইকবাল থেকে ইকবালপুর নাম এসেছে সেই সময় এই অঞ্চলের মনোহর রূপ থেকে।
ইকবালপুরে অন্যতম প্রাচীন মুসলিম কবরস্থান ও মসজিদ গড়ে ওঠে 19 শতকে, যা 16 আনা বা 16 আনা মসজিদ নামে পরিচিত। এই মসজিদের নামেও দুটি মত প্রচলিত আছে। একটি হলো 16 বিঘা জমির ওপর তৈরি হয়েছে বলে এই মসজিদের নাম 16 আনা মসজিদ। আরেকটি মত হলো এই মসজিদ ও কবরস্থানের গোটা জমিটি কেনা হয়েছিল 16 আনা দিয়ে, তাই মসজিদের নাম 16 আনা মসজিদও বলে অনেকে। এই খিদিরপুরেই অবস্থিত বাংলার অন্যতম রাজবাড়ি ভূকৈলাস রাজবাড়ি এবং তার সংলগ্ন শিব মন্দির এবং পতিতপাবনী দুর্গা মন্দির। 1781-তে খোদিত হয় দিঘি, যা শিবগঙ্গা নামে পরিচিত। বিশাল আটচালা রীতির দুটি শিব মন্দির স্থাপিত হয়। জয়নারায়ণ ঘোষাল তার মা বাবার নামানুসারে 3টি খিলানযুক্ত আটচালা মন্দির দুটির একটির নাম রাখেন রক্তকমলেশ্বর এবং অন্যটির নাম দেন কৃষ্ণচন্দ্রেশ্বর। 18 ফুট উচ্চতার একটি করে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ বানানো হয়েছিল একটি মাত্র পাথর কেটে, যা ভারতের উচ্চতম শিবলিঙ্গ। কালের নিয়মে রাজবাড়ির 4টে খিলান ছাড়া রাজবাড়ির অস্তিত্ব প্রায় নেই বললেই চলে এবং এই শিব মন্দির দুটির সংস্কারের পরে মন্দিরের গায়ের কারুকাজ আর বিশেষ চোখে পড়ে না। কথিত আছে রাজা জয়নারায়ণের সহৃদয় সাধক রামপ্রসাদ এই মন্দির দেখতে এসে মুগ্ধ হয়ে বলেছিলেন, কৈলাস থেকে শিব স্বয়ং নেমে এসেছেন। সেই থেকে জয়নারায়ণ ঘোষালের এই ভূসম্পত্তি ভূকৈলাস নামে খ্যাত হয়। কে এই রাজা জয়নারায়ণ? ভূকৈলাস রাজবংশের প্রধান প্রতিষ্ঠাতা জয়নারায়ণ ঘোষাল, যার জন্ম হয় 1752 খ্রিস্টাব্দে গোবিন্দপুর গ্রামে, বর্তমানে যা ফোর্ট উইলিয়াম অঞ্চল। ওনার পিতামহ কন্দর্প ঘোষাল ছিলেন হাওড়ার বাকসারা গ্রামের বাসিন্দা। নবাবের অধীনে চাকরি করা ছাড়াও নুনের ব্যবসা ছিল ওনার। পরবর্তীকালে ইংরেজরা গোবিন্দপুর গ্রামে ফোর্ট উইলিয়াম তৈরির কাজ শুরু করলে তারা প্রথমে বাকসারা চলে যান ও পরে খিদিরপুরে এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। খিদিরপুর ট্রাম ডিপোর উল্টো দিকের রাস্তা ধরে কিছুটা এগোলেই দেখা যায় ভূকৈলাস রাজবাড়ি। জয়নারায়ণ ছিলেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তি। সংস্কৃত, আরবি, ফার্সি, বাংলা ও ইংরেজিতে তিনি ছিলেন সুদক্ষ। প্রথম দিকে বাংলার নবাব নাজিম মোবারকউদ্দৌলার দরবারে চাকরি করলেও অসন্তুষ্টির জন্য পরে তা ছেড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কলকাতা, যশোর ও ঢাকাতে তিনি দক্ষতার সাথে কাজ করেন। তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি হিসাবে লর্ড ওয়ারেন হেস্টিংস তাকে মহারাজা বাহাদুর খেতাব পেতে সাহায্য করেন এবং 1782 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহের কাছ থেকে তাকে 3000 বা 3500 মনসবদারের সনদ এনে দেন। চাকরির সাথে সাথে রাজা জয়নারায়ণ নুন ও ধনরত্নের ব্যবসা চালিয়ে যান, যা একেবারে ফুলে ফেপে উঠেছিল। খিদিরপুরের পৈতৃক বাসভবনের কাছে কালীবাগান অঞ্চলে 108 বিঘা জমি কিনে পরীক্ষা বেষ্টিত এক চমৎকার প্রাসাদ নির্মাণ করেছিলেন। সেখানেই শিবগঙ্গা নামে একটি দিঘি খনন করান এবং দিঘির তীরে রক্তকমলেশ্বর আর কৃষ্ণচন্দ্রেশ্বর শিব মন্দির নির্মাণ করান। তিনি শিক্ষার প্রসার ও বিভিন্ন জনহিতকর কাজেও অংশগ্রহণ করেন। খিদিরপুর অঞ্চলে তিনি ইংরেজি ও ফার্সি শেখার জন্য স্কুল খুলেছিলেন। বিদ্যালয় তৈরি, হিন্দু কলেজ তৈরি, মেও হসপিটাল নির্মাণ, অনাথ আশ্রম তৈরিতে তার ভূমিকা ছিল। সেন্ট জনস চার্চ তৈরির সময় তিনি 500 টাকা দান করেছিলেন। বাইবেল সোসাইটিকে দিয়েছিলেন 100 টাকা। অর্থাৎ বাংলার বুকে যে নতুন শিক্ষার ও উন্নতির আলোড়ন, তাতে যথেষ্ট প্রভাব ছিল ওনার। একসময় জঙ্গলে ঘেরা অঞ্চল কিভাবে আজকের খিদিরপুর হয়ে উঠল, তার আরও অজানা তথ্য নিয়ে আমরা আসব আরেকটি ভ্লগে। আমাদের আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ভ্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভ্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।